আজকের এই ভিডিওটা হচ্ছে একটা ট্রাভেল ভিডিও, একদিনের ট্যুর, জার্নি বাই শিপ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা দৌড়ায় দৌড়ায় হেঁটে যাচ্ছি, কারণ আমাদের জাহাজের চেক ইনের টাইম শেষ হয়ে যাচ্ছিল, তাই জন্য আমরা খুব দ্রুত হেঁটে যাচ্ছিলাম যাতে টাইমে পৌঁছাতে পারি। আর জাহাজ পর্যন্ত পৌঁছানোর রাস্তাটা ছিল অনেক লম্বা। এই দৌড়ায় দৌড়ায় হেঁটে যেতেও প্রায় 15 মিনিট টাইম লেগেছিল। ও হ্যাঁ, আমি তো বলতেই ভুলে গেছি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছিলাম ফিনল্যান্ডে একটা ডে ট্রিপ জাহাজে করে। আমাদের জাহাজের চেক ইনের টাইম ছিল 4:15। আর আমাদের একটু লেট হয়ে গেছিলো বাসা থেকে বের হতে, ওই জন্য আমরা দৌড়ায় দৌড়ায় যাচ্ছিলাম যাতে চেক ইনের টাইমটা ধরতে পারি, মিস না করি। গত বছর সামারে যখন আমরা জার্মানিতে গেছিলাম তখন আমরা প্লেন মিস করেছিলাম লেট করার জন্য। আর আজকেও লেট হয়ে গেছে বাসা থেকে বের হতে, ওই জন্য একটু দৌড়ায় দৌড়ায় যাচ্ছিলাম যাতে জাহাজটা মিস না করি। আর এই রাস্তাটা যেন শেষই হচ্ছিল না, ঘুরে ঘুরে কত দূর পর্যন্ত যাচ্ছি তাও শেষ হচ্ছে না, অনেক লম্বা ছিল টানেলটা। এখানে একটা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট আছে। তখন হঠাৎ মনে হলো এই দীর্ঘ রাস্তা অতিক্রম করার পরে যাদের খিদে পেয়ে যাবে তারা এই রেস্টুরেন্ট থেকে কিছু কিনে খেতে পারবে, সেজন্যই এই ব্যবস্থা করা মনে হয়। জাস্ট মজা করলাম। অবশেষে হাঁটতে হাঁটতে আমরা প্রায় 15 মিনিট পরে চেক ইনের জায়গায় পৌঁছালাম। এখন আমার হাজব্যান্ড নিজেই চেক ইন করবে। সেলফ চেক ইনে কোনো টাকা লাগে না, কিন্তু কাউন্টার থেকে করালে টাকা দিয়ে করাতে হয়। এদিকে আমার ছেলে বসে আছে অপেক্ষায় কখন সে জাহাজে উঠবে। এখন আমার ছেলের কাছে একটু জিজ্ঞেস করি ও কোথায় যাচ্ছে, দেখি ও কেমন উত্তর দেয়। আমরা কোথায় যাচ্ছি? বোটে যাচ্ছি। জাহাজ, শিপে যাচ্ছি। কি আছে? বোটিপে যাচ্ছি। বোটিপে যাচ্ছি। কি আছে? কোথায়? ফিনল্যান্ডে। ফিনল্যান্ড। ফিনল্যান্ড। কি আছে? বাবা কি করছে? চেক ইন শেষে আমার হাজব্যান্ড কার্ড হাতে পেয়ে গেল। এখন সে গুনে দেখছে কয়খান কার্ড হাতে পেল, কারণ তার মনে হচ্ছে তার কাছে একখান কার্ড বেশি চলে আসছে। তারপরে ওই কার্ড রিডার থেকে স্ক্যান করে আমরা সবাই এখান থেকে এন্ট্রি করলাম। এন্ট্রি করার পর কতখানি আরও হেঁটে যেতে হয় জাহাজ পর্যন্ত পৌঁছাতে, মানে এমন মনে হচ্ছিল যে রাস্তাটাই যেন শেষ হচ্ছে না। এদিকে পাও ব্যথা হয়ে যাচ্ছিল হাঁটতে হাঁটতে। এই যে এখান থেকে যে শিপটা দেখা যাচ্ছে ওইটাই আমাদের শিপ, ওই শিপে করেই আমরা যাব। তার আগে ভাবলাম এখান থেকে একটু ছবি টবি তুলে ফেসবুকে একটু স্টোরি শেয়ার দিই, এই জন্য এখান থেকে কয়েকটা ছবি টবি উঠালাম। ফেসবুকে স্টোরিও দিয়ে দিল আমার হাজব্যান্ড। আমরা সিলিয়া লাইন কোম্পানি থেকে জাহাজের টিকিটটা কেটেছিলাম। তো এই যে অবশেষে আমরা জাহাজের ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে ঢুকেই বুঝতে পারতেছি না কোন দিকে যাব, তো সব কিছু একটু পর্যবেক্ষণ করে বোঝার চেষ্টা করতেছিলাম যে কোন দিকে যাব। তারপর সব কিছু বুঝে শুনে আমরা শেষ পর্যন্ত রুমে আসলাম। রুমটা অনেক ছোট্ট ছিল, ছোট্ট একটা রুম, 4টা বেড, একটা বাথরুম। হাই। আমরা বোটে আছি। আমাদের রুমটা সি ভিউ ছিল, জানলা দিয়ে অনেক সুন্দর সমুদ্র দেখা যাচ্ছিল। চলুন আপনাদের রুমটা একটু ঘুরিয়ে দেখাই। 4 জন অ্যাডাল্টের জন্য রুমটা অনেক ছোট্ট ছিল। এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের ভিতরে ছোট্ট একটা শাওয়ারের জায়গাও আছে। আর এই যে আয়নাতে আমি নিজেকে একটু শো করছিলাম, একটু ঢং করছিলাম। আর এটা হচ্ছে আমাদের রুম, রুমের ভিতরে টিভিও আছে। এই যে একটা বেড, এইখানে একটা বেড আছে, এইখানে একটা বেড, 4টা বেড। এটা হচ্ছে জাহাজের একদম উপরে, টপ ফ্লোর। এখানে সবাই একটু বসে সময় টময় কাটায় নিজেদের মতো করে। খোলা আকাশের নিচে সমুদ্র দেখতে কিন্তু ভালোই লাগে, তবে এত বেশি বাতাস ছিল যে সবকিছু যেন উড়ে চলে যাচ্ছিল, এরকম অবস্থা। আমার ছেলে আবার বাতাস সহ্য করতে পারে না, ও বাতাসে ভালো করে নিঃশ্বাস নিতে পারে না, এই জন্য আমরা ওইখানে বেশিক্ষণ ছিলাম না।
আর যেদিন আমরা জাহাজে উঠেছিলাম ওই দিন ওয়েদারটাও অত ভালো ছিল না, রোদও ছিল না উপরে, যার কারণে বাতাসে এমনি ঠান্ডা, তারপরে আরও বাতাস। তাই আমরা এখান থেকে অল্প একটু ভিডিও করে নিচে চলে গেছিলাম, ভেবেছিলাম পরে আসবো সেই জন্য। দেখুন বাতাসে আমার ছেলে কেমন করছে, একটুও বাতাস সহ্য করতে পারে না। এখানে মিউজিকের সাথে সাথে গান হচ্ছে আর আমার ছেলে ডান্স করতে দাঁড়িয়ে গেছে আর বলছে ওবি ডান্স করছে। এটা ছিল জাহাজে যেখান থেকে উঠতে হয় সেই ফার্স্ট ফ্লোরটা। সুইডিশে এই ফ্লোরটাকে প্রমিনিয়ার্ডে বলে। তো এইখানেই সব কিছু ছিল মোটামুটি, জাহাজে যা কিছু অ্যাক্টিভিটিস বা দেখার মতো সেগুলো সব এই ফ্লোরটাতেই ছিল। আমরা রুম থেকে ফ্রেশ ট্রেশ হয়ে এখানে আসছিলাম একটু ঘুরে ঘুরে দেখার জন্য কি কি আছে জাহাজের ভেতর। আর এটা হচ্ছে গেম রুম। এখানে সবাই যে যার মতো গেম খেলতে পারে, কিন্তু ফ্রিতে না, টাকা দিয়ে খেলতে হয়। এই সব কিছু গেম খেলার জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পেমেন্ট করতে হয়। আমার ছেলে সবগুলোতে একটু একটু করে উঠে সবগুলো একটু ধরে ধরে দেখছিল কেমন লাগে। কি করতেছ তুমি? আর এই গেমগুলো ওর বয়সের একটাও ছিল না, সবগুলো গেমই একটা নির্দিষ্ট বয়সের পর থেকে ছিল, যার কারণে আমরা ওকে আর খেলতে দিইনি, শুধু একটু ধরেই দেখেছে কেমন লাগে। এখানে অনেক টাইপের গেম ছিল, আর এই স্কিন টাইপের গেমগুলো একটু বেশি ছিল যাতে মানুষ একটু সময় কাটাতে পারে এই জন্য। আসলে এই জাহাজ জার্নিটা তো অনেক লম্বা সময়ের জন্য, যার কারণে মানুষ এই গেম টেম খেলে একটু সময় পার করে। এখানে অনেক রকমের গেমের আইটেম ছিল। আর এই ডেকটায় বাচ্চাদের খেলার জায়গা ছিল, আর এটা হচ্ছে 5 নাম্বার ডেক ছিল, যেখানে বাচ্চাদের বিভিন্ন টাইপের খেলার জিনিস ছিল। এই জাহাজটাতে মোট 13টা ডেক ছিল। 2 নাম্বার ডেকটা ছিল কেবিন ডেক, তারপর 3, 4 নাম্বার ডেক ছিল হচ্ছে কার ডেক, 5 নাম্বারটা তো এই বাচ্চাদের খেলার জায়গা ছিল, আর 6 নাম্বার ডেকটা ছিল হচ্ছে ডিউটি ফ্রি মার্কেট আর বাফেট রেস্টুরেন্ট, আর 7 নাম্বার ডেকটা ছিল হচ্ছে যত অ্যাক্টিভিটিস বা প্রোগ্রাম হচ্ছিল সব 7 আর 8 নাম্বার ডেকে হচ্ছিল, আর রেস্টুরেন্টগুলো সব 7 নাম্বার ডেকের ভিতরে ছিল। আর 9, 10, 11 নাম্বার ডেকও ছিল কেবিন ডেক। আমাদের কেবিন ছিল হচ্ছে 10 নাম্বার ডেকে। আর 12, 13 নাম্বার ডেকের ছিল হচ্ছে সুইমিং, আরও বারটা ছিল, আরও কী ছিল ওইগুলো আর পরে দেখা হয়নি। আমরা এখানে বেশিরভাগ সময় কাটিয়েছি এই 5 নাম্বার ডেকে, এই বাচ্চাদের খেলার জায়গাটাই, কারণ আমার ছেলে এখান থেকে যেতেই চাচ্ছিল না, এত খেলার জিনিস ছিল এখানে, ও সব কিছু খেলে খুব মজা পাচ্ছিল। এখানে অনেক টাইপের বাচ্চাদের খেলার জিনিস ছিল, যেমন 2টা স্লাইড ছিল, একটা বড় আর একটা ছোট জায়গা। যেটা ছোট ওইটা শুধু বেবিরাই করতে পারবে, আর যেটা বড় ছিল ওইটাতে বেবিদের সাথে সাথে বড়রাও করতে পারবে। তারপর এখানে বেবিদের জন্য অনেকগুলো স্কিন গেম ছিল, তারপর ছোট একটা ফুটবল খেলার জায়গা ছিল, তারপর ব্লক বা এই যে লেগো টাইপের খেলনাগুলো ছিল যেগুলো বাচ্চারা অনেক পছন্দ করে খেলতে, এগুলো নিয়েই বাচ্চারা অনেক সময় পার করতে পারে এটা সেটা হাবিজাবি বানিয়ে। আমরা জাহাজের ভিতরে যতটুকু সময় ছিলাম 2 রাত্রি, তার বেশিরভাগ সময়টুকুই আমরা এখানেই কাটিয়েছি, বাচ্চাদের এই খেলার জায়গাটায়। এদিকে আরো খেলা আছে, আসো, আরো অনেক কিছু আছে, দেখে যাও। আমার ছেলে ওই বলগুলোর ভিতর থেকে আসতে পারতেছিল না, ওখানেই চুপ করে বসেছিল। তারপর আমি ওকে কোলে করে নিয়ে আসছি। এখানে একটা আইসক্রিমের শপও ছিল। তারপর বাবা মা সময় কাটানোর জন্য একটু বসা জায়গা ছিল, বাচ্চাদের খেলতে দিয়ে তারা সেখানে বসে বসে গল্প করছিল।
আর এটা ছিল ওই দিন রাতের লাস্ট প্রোগ্রাম। আমাদের জাহাজ ছেড়েছিল প্রায় 4:45টার দিকে, আর 6টা থেকেই মনে হয় বিভিন্ন টাইপের প্রোগ্রাম হচ্ছিল এই জাহাজের ভিতর, তবে কিডস প্রোগ্রাম বেশি ছিল। আর এটা ছিল একদম লাস্টের প্রোগ্রামটা। আর এটা যে জায়গাটাতে হচ্ছিল এটার নাম ছিল হচ্ছে স্টারলাইট, জাহাজের 8 নাম্বার ডেকে। আমরা এখানে কিছুক্ষণ দেখে টেকে পরে রুমে চলে গেছিলাম। পুরোটা শেষ করিনি, কারণ আমার ছেলের একটু শরীর খারাপও ছিল। সেজন্য ভাবলাম আজকে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়ি, কালকে রাত্রে তো আবার আছেই, কালকে দেখা যাবে। সেজন্য আমরা ওখান থেকে চলে এসে রাতে ঘুমিয়ে পড়েছিলাম। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। এখন আমরা সব কিছু রুমের ভিতরে রেখে লাগেজ টাগেজ গুছিয়ে নিয়ে জাহাজ থেকে নামবো। তো তার আগে ভাবলাম যে জাহাজের বারান্দায় গিয়ে একটু ভিডিও করি, একটু পরিবেশটা একটু সবাইকে দেখাই কেমন। কিন্তু এত বাতাস যে আমি ভিডিওই করতে পারতেছিলাম না। তারপর আমরা জাহাজ থেকে নেমে পড়লাম। নেমে এই যে জাহাজের পুরো ভিউটা, অনেক বড় জাহাজ ছিল, ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু বিশাল একটা জাহাজ ছিল। আর এই তো এটা হচ্ছে ফিনল্যান্ডের শিপ পোর্ট। আমরা বাইরে থেকে নেমে একটু ভিডিও করতেছিলাম। এই জাহাজের ভিতরে কিন্তু প্রচুর ইন্ডিয়ানও ছিল। তারপর আমরা ওখান থেকে আমার হাজবেন্ডের একটা বড় ভাই এসে তার গাড়িতে করে ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কির কিছু জায়গা ঘুরিয়ে দেখালো। তবে আমরা তেমন গাড়ি থেকে নামতেই পারিনি, কারণ আমার ছেলে এত দুষ্টামি করতেছিল, এত কান্না করতেছিল যে আমরা গাড়ি থেকে নেমে কিছু দেখতে পারিনি। সব কিছু দেখেছি গাড়ির ভিতর থেকেই। ফিনল্যান্ডে কিন্তু আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক কম, মাত্র 56 লক্ষ। আর আয়তন হচ্ছে 3,38,455 বর্গ কিলোমিটার, যেখানে বাংলাদেশে 1,47,570 বর্গ কিলোমিটারে প্রায় 18 কোটির জনসংখ্যা বাস করে। তারপর আমার ছেলে কান্না করতে করতে একসময় ঘুমিয়ে পড়লো একটা পর্যায়ে যেয়ে। তখন আমরা গাড়ি থেকে নেমে ফিনল্যান্ডের এই হোয়াইট চার্চটা দেখতে গেছিলাম। এই হোয়াইট চার্চটা অনেক সুন্দর ছিল দেখতে, আর অনেক বড়ও ছিল। আমরা যেদিন জাহাজে উঠেছিলাম ওই দিন সুইডেনের ওয়েদার অতটা ভালো না থাকলেও পরের দিন ফিনল্যান্ডের ওয়েদারটা কিন্তু অনেক ভালো ছিল, অনেক রৌদ্র ছিল। আমরা ভেবেছিলাম হয়তো বৃষ্টি হতে পারে, কিন্তু ভাগ্য ভালো ছিল যে বৃষ্টি হয়নি। এরকম হোয়াইট চার্চ আমাদের সুইডেনেও একটা আছে, কিন্তু কখনো ওইভাবে দেখতে যাওয়ার সুযোগ হয়নি। বাইরে থেকে দেখেছি অল্প একটু, কিন্তু ভেতরে যেয়ে দেখার সুযোগ হয়নি। ওই যে বলে না, গোয়ালের ধারে ঘাস গরুতে খায় না, সেরকম অবস্থা হয়েছে আমাদের। আর সামনে যে ফাঁকা অংশটা দেখলেন, ওইখানে নাকি ক্রিসমাস মার্কেট বসে ডিসেম্বর মাসে। আমার হাজব্যান্ড 2022 সালের ডিসেম্বর মাসে ফিনল্যান্ডে গেছিল অফিসের কাজে, মানে অফিস নিয়ে গেছিল, তখন দেখেছিল ক্রিসমাস মার্কেট। অনেক বড় ক্রিসমাস মার্কেট হয় নাকি ফিনল্যান্ডের ওই জায়গাটায়। এই চার্চটার ভিতরে আমি একটু ভিডিও করে দেখাচ্ছিলাম যে কেমন হয় দেখতে। খ্রিস্টানরা কিন্তু তাদের চার্চের ভিতরে তেমন জোরে জোরে কথা বলে না, সবসময় ফিসফিস করে কথা বলে সবার সাথে। আর এদের চার্চের ভিতরে অনেক শান্ত একটা পরিবেশ, খুবই শান্ত, খুবই নিরিবিলি। আর আমি এই পর্যন্ত যে কয়টা চার্চ দেখেছি, সব কয়টা চার্চের ভিতর ওই ক্যান্ডেল ঝাড়বাতিগুলো আমার অনেক ভাল লাগে। এই ঝাড়বাতিগুলো দেখতে অনেক সুন্দর, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর এইটা হচ্ছে ফিনল্যান্ডের জাহাজ পোর্টের কাছে একটা খোলা মার্কেট, যেখানে সব সুভিনিয়ারের জিনিসপত্র বিক্রি হচ্ছিল। আরও বিভিন্ন ধরনের জিনিস ছিল, তবে সুভিনিয়ার ছিল বেশি। তারপর আমরা ওই চার্চ থেকে বেরিয়ে আর একটু ঘুরে টুরে দুপুরে খাওয়ার জন্য একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে গেছিলাম। ওই রেস্টুরেন্টটা আর ভিডিও করা হয়নি, কারণ আমার ছেলেও খাবে, ওকে খাওয়াতে হচ্ছিল, এজন্য আর ভিডিও করা হয়নি। তবে রেস্টুরেন্টের খাবার অনেক মজা ছিল, অনেক ভালো ছিল খাবারটা। বুফে ছিল, কিন্তু অনেক ভালো ছিল। তারপর আমরা সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আবার জাহাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। যেহেতু আমাদের জাহাজ ওইখান থেকে ছাড়ার টাইম ছিল 4:30টার দিকে, তাই আমরা দ্রুত সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমার ছেলের জন্য খাবার প্যাকিং করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়েছিলাম জাহাজের উদ্দেশ্যে, কারণ ও রেস্টুরেন্টে কোনো খাবারই খায়নি। তারপর ভাবলাম যে প্যাকিং করে নিয়ে যায়, জাহাজের কেবিনে যেয়ে হয়তো ওকে একটু খাওয়াতে পারবো। আর এই মার্কেটটা ছিল ওই শিপ পোর্টের খুবই কাছে, সেজন্য আমরা রেস্টুরেন্ট থেকে খেয়ে দিয়ে এই মার্কেটে এসে সময় কাটাচ্ছিলাম। আর এখান থেকে কিছু কেনাকাটাও করলাম। কিছু কেনাকাটা বলতে ওই সুভিনিয়ারই কিনেছিলাম।
কারণ এখান থেকে কেনার মতো কোনো জিনিসই খুঁজে পাচ্ছিলাম না। আর তাছাড়া এইসব মার্কেটগুলোয় প্রচুর দাম হয়। যে জিনিসগুলো শহরের ভেতরের মার্কেটে দামে কমে পাওয়া যায় সেইগুলোই এখানে প্রচুর দামে বিক্রি হচ্ছিল। তবে ফিনল্যান্ডে সুইডেনের থেকে একটু খরচ কম। আমরা যে সুভিনিয়ারগুলো এখান থেকে কিনেছিলাম সেগুলোর দাম ছিল 4.5 ইউরো। আর ওই একই টাইপের সুভিনিয়ার সুইডেনে দাম হয় প্রায় 8 বা 9 ইউরোর মতো। আর এগুলো হচ্ছে ফিনল্যান্ডের স্ট্রিট ফুড। এখান থেকেও অনেকে দুপুরের খাবার টাবার খেলো যারা পর্যটক ছিল বা শিপে করে আসছিল। এখানে অনেকগুলো স্ট্রিট ফুডের দোকান ছিল, তবে সব এখানে ইউরোপিয়ান খাবারই বেশি ছিল, আর 2-1টা হয়তো থাই আর চাইনিজের স্টল ছিল। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আমাদের জাহাজে ওঠার উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ আমাদের টাইম চলে আসছিল। তারপরে রাস্তায় যেতে যেতে ওই ঘোড়ার গাড়িটা দেখতে পেলাম। এগুলোও মনে হয় খুব সম্ভবত পর্যটকদের জন্য, এটা আমার ধারণা, ভুলও হতে পারে। তারপরে আমরা এখান থেকে একটা ফিনল্যান্ডের আইসক্রিম টেস্ট করে দেখলাম কেমন খেতে। একটা প্যারন ফ্লেভারের আইসক্রিম কিনেছিলাম, অনেক মজা ছিল আইসক্রিমটা। আর প্যারন ফ্লেভারটা আমি ওইখানেই প্রথম দেখেছিলাম। তারপরে আমরা আবার ওই একইভাবে জাহাজে উঠে পড়লাম। আর এটা হচ্ছে ওই দিন রাত্রের ভিডিও। আমরা জাহাজে পরের দিন রাত্রেও ওই একই জায়গায় সময় কাটিয়েছি, বাচ্চাদের খেলার জায়গায়, কারণ আমার ছেলে ওখান থেকে তো আসবে না, ও ওখানেই যাবে খেলতে। ঘুরে ফিরেই খালি বলে আমি ট্রেন খেলতে যাব, আমি ট্রেন খেলতে যাব, আমি ট্রেন খেলতে যাব। তো আর কি করার, ওকে নিয়ে ওই খেলা জায়গায় বসেছিলাম সারাক্ষণ প্রায়। এই যে অ্যাম্বুলেন্স কোথায়? আর এটা হচ্ছে সেই 7 নম্বর ডেকের স্টার লাইট। এখানেই যত প্রোগ্রাম ট্রাম হচ্ছিল, কিডস প্রোগ্রাম বা নাইট শো সবই এখানে হয়েছে। আর এটাও একটা কিডস প্রোগ্রাম, কিডসদেরকে এন্টারটেইন করার জন্য। যে সাদা কার্টুনটা দেখা যাচ্ছে ওইটাকে ফিনল্যান্ডে মুমিন বলে। এটা ফিনল্যান্ডের একটা বিখ্যাত কার্টুন চরিত্র। তারপর এটা হচ্ছে পরের দিন সকালবেলা, যেদিনকে আমরা সুইডেনে পৌঁছালাম সেদিন সকালে। আমার ছেলে একটু জানলা দিয়ে সমুদ্র দেখছে, আর ওই পাশে যে জাহাজটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ভাইকিং লাইন। ওইটাও হয়তো সম্ভবত ফিনল্যান্ড থেকে আসছে। তারপর আমরা আমাদের রুমের মধ্যে লাগেজ টাগেজ সব কিছু গুছিয়ে রেখে এই জাহাজের একদম উপরে গেছিলাম আর একটু দেখতে, কারণ আগের দিন ওইভাবে দেখতে পারিনি, রোদও ছিল না, ঠান্ডা ছিল, অনেক বাতাস ছিল, সেই জন্য। পরের দিন অনেক রোদ ছিল, তাই ভাবলাম যে উপর থেকে আরেকটু দেখে আসি। আর এই যে জাহাজের উপরে ওভারভিউটা অনেক সুন্দর লাগতেছিল। জাহাজের উপর থেকে সমুদ্র দেখতে বা আশেপাশের ভিউ দেখতে, আকাশ দেখতে অনেক সুন্দর ছিল। তখনও বাতাস ছিল অনেক, কিন্তু রৌদ্র থাকার কারণে অতটা ঠান্ডা ফিল হচ্ছিল না, তাই আমরা কিছুক্ষণ সেখানে সময় কাটাতে পেরেছিলাম। আর ওই নিচে যেটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে সুইডেনের শিপ পোর্ট। আমরা চলেই এসেছিলাম তখন, প্রায় শুধু নামার অপেক্ষা ছিল, 10-15 মিনিট বাকি ছিল হয়তো। আমাদের সুইডেন থেকে ফিনল্যান্ডে বা ফিনল্যান্ড থেকে সুইডেনে পৌঁছাতে জাহাজে টাইম লেগেছিল প্রায় 16 থেকে 17 ঘন্টার মতো। আর শিপের ভিতরে আমরা যে কেবিনটা নিয়েছিলাম ওই কেবিনটার ভাড়া ছিল প্রায় 1700 করোনার মতো। ওই কেবিনটাতে মোট 4 জন অ্যাডাল্ট থাকতে পারবে। আর ওই যে উপরে জাহাজের চালককে দেখা যাচ্ছে, ওখান থেকে বসে জাহাজ চালায়, জাহাজকে কন্ট্রোল করে। আর ওই যে দূরে আরও একটা জাহাজ দেখা যাচ্ছে, ওই জাহাজটার নাম বুঝতে পারতেছি না আমি ভিডিওতে, সম্ভবত ওইটা বাল্টিক প্রিন্স হবে মনে হয়। এই জাহাজটা সম্ভবত ইস্তোনিয়া যায়। আমাদের ইচ্ছা আছে পরের বার আবার জাহাজ জার্নিতে ইস্তোনিয়া যাব। জাহাজের টপ ফ্লোরেও বাচ্চাদের খেলার জন্য অল্প একটু জায়গা আছে। আমার ছেলে আবার এখান থেকে না খেলে যাবে না, আগে ওখানে খেলতে দিতে হবে, তারপর সে আমাদের সাথে নিচে যাবে, না হলে যাবেই না। তারপর ও এখানে কিছুক্ষণ একটু খেলাধুলা করলো, তারপরে আমরা নিচে চলে গেছিলাম। আবার হঠাৎ করে সেই সময় একটু মেঘ করেও আসলো, ঠান্ডাটাও একটু বেড়ে গেল, এজন্য আর তখন থাকিনি। আর আমাদের সময়ও চলে আসতেছিল চেক আউট করার জন্য।
তারপর আমরা এখান থেকে রুমে যেয়ে রুম থেকে আমাদের লাগেজ টাগেজ নিয়ে সব কিছু গুছিয়ে টুছিয়ে চেক আউট করেছিলাম জাহাজ থেকে। সেই ভিডিও আর করা হয়নি, কারণ আমাদের হাতে দুজনের হাতেই অনেক জিনিসপত্র ছিল, তারপরে আমাদের ছেলে ছিল, ওই জন্য আর ভিডিও করা হয়নি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ। আর আমাদের এই জাহাজ ট্রিপটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো টাটা।